সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো খেয়াল করে দেখেছি আমরা? চারপাশে এত এত স্কুল, কলেজ, জিপিএ 5 এর ছড়াছড়ি, কিন্তু তারপরও কেন যেন মনে হয় দিন শেষে আসল শিক্ষাটা কেউ পাচ্ছে না। আধুনিক শিক্ষা ব্যবস্থার এই যে একটা বিশাল প্যারাডক্স বা ধাঁধা, এর রহস্যের জটটাই আজ আমরা খুলব একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তাত্ত্বিকভাবে চিন্তা করলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? একদম সহজ করে বললে তিনটে জিনিস। প্রথমত, সাক্ষরতা নিশ্চিত করা, অর্থাৎ ঠিকঠাক পড়তে আর লিখতে পারা। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে মগজ খাটিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করা। আর তৃতীয়ত, আজীবন শেখার প্রতি একটা গভীর ভালোবাসা তৈরি করা। সমাজ কিন্তু ঠিক এই ব্যাপারগুলোই আশা করে। কিন্তু বাস্তব চিত্রটা কি? একটু ভেবে দেখলেই বুঝবো, আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটি জায়গাতেই একেবারে ডাহা ফেল। শেখার প্রতি ভালোবাসা তো দূরের কথা, উল্টো এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার ঠিক পর মুহূর্তেই দেখবেন অনেকেই বই খাতা কেজি দরে বিক্রি করে দিচ্ছে বা আনন্দে পাতা ছিঁড়ে ফেলছে। এই যে একটা অদ্ভুত আর হাস্যকর ব্যাপার, এটাই প্রমাণ করে পড়াশোনাকে আমরা কতটা বিশাল একটা বোঝা মনে করি। তো চলুন এবার সমস্যার একদম শেকড়ে যাওয়া যাক। প্রথাগত শিক্ষাতত্ত্ব বা বোরিং পেডাগজি বাদ দিয়ে এই পুরো ব্যাপারটাকে আজ আমরা বিশ্লেষণ করব গেম থিওরি দিয়ে। গেম থিওরির মূল কনসেপ্টটা খুব সিম্পল। যে কোনো সিস্টেমের ভেতরের সব স্টেক হোল্ডার বা খেলোয়াড়রা সবসময় চায় সবচেয়ে কম পরিশ্রমে সবচেয়ে ভালো ফলাফলটা আদায় করে নিতে। আমাদের ১ নম্বর অংশ, চাকরিচ্যুত আদর্শবাদীর রহস্য। সত্যিকারের উদ্ভাবন কেন অনেক সময় শাস্তির মুখে পড়ে, সেটা নিয়ে কথা বলা যাক। গেম থিওরির এই অদৃশ্য নিয়মগুলো বাস্তবে কিভাবে কাজ করে তা বোঝার জন্য ঢাকার একটা চেনা দৃশ্যপট কল্পনা করি। ধরুন, ঢাকার খুব নামিদামি একটা প্রাইভেট কলেজে একজন তরুণ ভীষণ আদর্শবাদী শিক্ষক জয়েন করলেন। তিনি দেখলেন শিক্ষার্থীরা শুধু অন্ধের মতো গাইড বই মুখস্থ করে যাচ্ছে। তিনি ভাবলেন, না, এভাবে তো চলবে না। তিনি ক্লাসে মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল গ্রুপ প্রজেক্ট চালু করলেন। ফলাফল কি হলো? শিক্ষার্থীরা দারুণ উৎসাহ পেল, নতুন কিছু শিখতে শুরু করলো। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা ঘটল কিছুদিন পর। ম্যানেজমেন্ট সেই শিক্ষককেই চাকরিচ্যুত করে বসল। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যখন সেই শিক্ষককে বের করে দেওয়া হলো, তখন অভিভাবক, অন্যান্য শিক্ষক থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবাই যেন রীতিমতো হাফ ছেড়ে বাঁচল। কেউ কিন্তু তাকে ভিশনারি বা দূরদর্শী বলেনি। উল্টো অভিযোগ করা হলো তিনি নিয়ম মানেন না। কেন এমন হলো? কারণ সত্যিকারের শিক্ষার পরিবেশ তৈরি করতে গিয়ে তিনি আসলে বাকি সবার সাজানো অলিখিত ওই গেম বা খেলাটাই নষ্ট করে দিচ্ছিলেন। দ্বিতীয় অংশ, খেলোয়াড় এবং তাদের গোপন উদ্দেশ্য। চলুন সিস্টেমের এই স্টেক হোল্ডারদের একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। এখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে এই সাজানো সিস্টেমের প্রধান খেলোয়াড় তো শিক্ষার্থীরাই, তাই না? কিন্তু গেম থিওরি বলছে এখানে সবচেয়ে বেশি পাওয়ার আসলে অভিভাবকদের হাতে, কারণ টাকার যোগানটা তারাই দেন। তবে প্রথমে শিক্ষার্থীদের কথাই আসি। তাদের মুখে বলা লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, কিন্তু তাদের আসল লক্ষ্যটা কি? তাদের আসল লক্ষ্য হলো এই যান্ত্রিক সিস্টেমে ইঁদুর দৌড়ে কোনো মতে টিকে থাকা, জিপিএ 5 পাই। এই যে একটা জিরো সাম গেম, এখানে জেতাটাই এখন একমাত্র বাঁচার উপায় হয়ে দাঁড়িয়েছে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটায়, অভিভাবকদের আসল উদ্দেশ্য। মুখে তারা বলেন সন্তানের জন্য গভীর আর বাস্তবমুখী শিক্ষা চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মূল তাড়না হলো সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস। সন্তানের ভালো রেজাল্ট বা নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষ করে বিদেশি শিক্ষক আছে এমন স্কুলে পড়ানোটা মূলত তাদের কাছে আত্মীয় স্বজনের সামনে মুখ রক্ষা আর গর্ব করার একটা বড় হাতিয়ার ছাড়া আর কিছুই না। শিক্ষকদের কথাও তো ভাবতে হবে, তাই না? তারাও দিন শেষে চাকরিজীবী, তাদেরও পরিবার আছে। যদিও তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলা, কিন্তু গেম থিওরির নিয়মে তাদের আসল উদ্দেশ্যটা একটু ভিন্ন। তারা চান নিজেদের নির্ধারিত দায়িত্বটুকু সবচেয়ে কম ঝামেলায় শেষ করে দ্রুত বেরিয়ে যেতে, যাতে করে স্কুল শেষে অত্যন্ত লাভজনক প্রাইভেট কোচিং বা ব্যাচের ব্যবসায় তারা পর্যাপ্ত সময় আর মনোযোগ দিতে পারেন। আর একেবারে শেষে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট বা প্রশাসন। একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ তো শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা, কিন্তু বাস্তবে তারা আক্ষরিক অর্থেই একটি ব্যবসা প্রতিষ্ঠানের মতো আচরণ করে। যে কোনো প্রাতিষ্ঠানিক অভিযোগ বা ঝামেলা কার্পেটের নিচে লুকিয়ে ফেলা এবং প্রভাবশালী অভিভাবকদের খুশি রেখে বিজ্ঞাপনে 100% পাশের হার বড় বড় অক্ষরে ছাপানোই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমাদের তৃতীয় অংশ, সামাজিক সুপারস্ট্রাকচার। সমাজ কিভাবে এই গেমের নিয়ম নির্ধারণ করে দেয় সেটা দেখা যাক।
খেলোয়াড়দের ব্যক্তিগত উদ্দেশ্যগুলো তো আমরা দেখলাম, কিন্তু শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে এতটা স্বার্থপর আর যান্ত্রিক হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বৃহত্তর সমাজ কাঠামোর মধ্যে। একটু ফ্ল্যাশব্যাকে যাই। ৮০ দশকের বাংলাদেশের স্কুলগুলোর সাথে যদি বর্তমান সময়ের তুলনা করি, পার্থক্যটা একদম স্পষ্ট। তখন সমাজে বৈষম্য কম ছিল, শিক্ষকদের প্রতি গভীর সম্মান ছিল, আর জ্ঞানার্জনের একটা সত্যিকারের কালেকটিভ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখনকার এই দ্রুত পুঁজিবাদী সমাজে, যেখানে তীব্র প্রতিযোগিতা, সেখানে ধনী অভিভাবকরা আক্ষরিক অর্থে টাকা দিয়ে শিক্ষা কিনে নেওয়ার ক্ষমতা রাখেন। আর ঠিক এই কারণে শিক্ষা তার মূল উদ্দেশ্য হারিয়ে পুরোপুরি একটা পণ্যে পরিণত হয়েছে। ৪ নম্বর অংশ, কনভার্জেন্স পয়েন্ট। আসল গেমটা ঠিক যেখানে খেলা হয়। এই যে এতক্ষণ ধরে আলাদা আলাদা খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য দেখলাম, এগুলো যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হয়, গেম থিওরিতে তাকেই বলে কনভার্জেন্স পয়েন্ট বা মিলনবিন্দু। এখানেই অভিভাবক, শিক্ষক এবং ম্যানেজমেন্টের ব্যক্তিগত আর স্বার্থপর আকাঙ্ক্ষাগুলো একদম নিখুঁতভাবে এক বিন্দুতে মিলে যায়। আর এই অ্যালাইনমেন্টের মাধ্যমেই তৈরি হয় আমাদের বর্তমান সিস্টেমের আসল অলিখিত সব নিয়মকানুন। এই স্বার্থগুলোর সংমিশ্রণে তৈরি হওয়া বর্তমান শিক্ষা ব্যবস্থার চিত্রটা কিন্তু বেশ দারুণভাবে ফুটে ওঠে এখানে। অভিভাবকরা চান সহজে ভালো রেজাল্ট, শিক্ষকরা চান কম পরিশ্রমে ক্লাস শেষ করতে, আর ম্যানেজমেন্ট চায় কোনো ঝামেলা ছাড়া ব্যবসা চালাতে। ফলাফল চকচকে ক্যাম্পাস, বিজ্ঞাপনের পেছনে কারি কারি টাকা, গণহারে জিপিএ 5 বা গ্রেড ইনফ্লেশন, আর কোচিং ব্যবসার এক বিশাল সাম্রাজ্য, যেখানে নতুন কিছু শেখার চেয়ে শুধু পরীক্ষায় পাশ করার কালচারটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আর এখানেই রয়েছে আজকের এই বিশ্লেষণের সবচেয়ে বড় সারপ্রাইজ। আমরা কথায় কথায় বলি না যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সিস্টেমটা ভেঙে পড়েছে। গেম থিওরি কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেম আসলে একটুও ভেঙে পড়েনি, বরং এই গেমটা ঠিক যেভাবে সবার স্বার্থ রক্ষার জন্য ডিজাইন করা হয়েছে, এটা একদম নিখুঁতভাবে ঠিক সেভাবেই কাজ করছে। আর ঠিক এই কারণেই সে আদর্শবাদী শিক্ষককে চাকরি হারাতে হয়েছিল, কারণ তিনি এই নিখুঁত গেমের মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। গেম থিওরি আমাদের একটা বড় শিক্ষা দেয়, রাতারাতি কোনো সিস্টেম বদলানো যায় না। এই গেম পরিবর্তন করতে হলে সমাজকে সবার আগে নিজেদের খুব জরুরি একটা প্রশ্ন করতে হবে। আমরা কি আসলেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বিশ্লেষণ করছি যে গেমটা কিভাবে খেলা হচ্ছে, নাকি আমরা কেবল সব কেমন হওয়া উচিত এই নিয়ে আদর্শের স্বপ্ন দেখছি? সত্যি যদি পরিবর্তন আনতে হয়, তবে আগে আমাদের এই অদৃশ্য নিয়মগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের চিন্তার জগতে নতুন একটা খোরাক যোগাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।